হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে যে গ্রুপ ডি এবং এনটিপিসি যে ক্লাস করাচ্ছিলাম 60 দিনের, তার আজকে ডে 18 আর 18 নম্বর দিনে আমরা তোমাদেরকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ফিজিক্সের ঘাত এবং চাপ ও ঘনত্ব। এই তিনটে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর এই সমস্ত কিছু এর রিলেটেড আমরা তোমাদেরকে আলোচনা করব, কী ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু বলবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, আর যারা চ্যানেলে প্রথম, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। আর এছাড়াও আমাদের এই যে ম্যাথ এবং রিজনিংয়েরও ক্লাস চলছে, ম্যাথের ক্লাস 7টা থেকে স্টার্ট হয়, এবং রিজনিংয়ের যে ক্লাসটা রয়েছে সেই রিজনিংয়ের ক্লাসটা কিন্তু আমাদের 7টা 45 থেকে স্টার্ট হয়। তো প্রত্যেকে ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, আর আগের ভিডিওগুলোকে প্রত্যেকে দেখে নেবে। আর কারো কোনো রকম প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবে। তো চলো আজকে আমরা প্রথম টপিকের দিকে চলে যাই। ফার্স্ট আমাদের আজকে যেটা আছে সেটা হলো, আমাদের কি দেখেছি আমরা, যে এখানে তিনটে টপিক নিয়ে আমরা আলোচনা করব। এক হলো ঘাত রিলেটেড, আর এরপর আমরা যেটা করব সেটা চাপ সম্বন্ধীয়, শুধুমাত্র ঘাত মানে যে শুধু ঘাত নয়, ঘাতের রিলেটেড সমস্ত কিছু। আর 3 নম্বর যেটা আলোচনা করব সেটা হলো ঘনত্ব, যার মধ্যে দিয়ে আমরা পাস্কালের মানে চাপের মধ্যে আমরা পাস্কালের লটা সব কিছু আমরা এখানে কিন্তু আলোচনা করব। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। ফার্স্ট আছে আমাদের, দেখো আমরা দুটো জিনিস শুনে থাকি, বল বল তো আমরা পড়েছি, কিন্তু বলের মধ্যে দুটো জিনিস আমরা পেয়ে যাই। একটা হলো কি, একটা হলো আমাদের ঘাত বল, একটা হলো আমাদের ঘাত বল, আর একটা হলো বলের ঘাত। কি একটা হলো ঘাত বল, যেটাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলি। কি বলি? ইম্পালসিভ ফোর্স। আর আরেক আর যেটা সেটা হলো বলের ঘাত। এই দুটো নিয়ে অনেকেরই অনেক কনফিউশন আছে। বলের ঘাত, হ্যাঁ, এই দুটো রিলেটেড আগে আমরা সম্পূর্ণ আলোচনা করব, কারণ এই দুটো রিলেটেড দেখবে একটা ছোট কোয়েশ্চেন আমাদের থাকে, কিন্তু সবাই এটাকে গুলিয়ে যায় যে কিভাবে করবে। বলের ঘাত, যেটাকে আমরা ইম্পালস বলি বা ফোর্স অফ ইম্পালস বলে থাকি, ঠিক আছে? তো চলো আমরা আলোচনা করে ফেলি যে ইম্পালসিভ ফোর্স কি আর ইম্পালস কি, অর্থাৎ ঘাত বল আর বলের ঘাত রিলেটেড। ঘাত বল কি বলা হচ্ছে, যেটাকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স, যখন কোনো বড় মানের একটা বল খুব অল্প সময়ের জন্য কোনো একটা বস্তুর উপরে ক্রিয়া করে, তখন সেটাকে ঘাত বল বলা হয়। এখান থেকে দেখো একটা জিনিস, ঘাত বল, এটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা কি, এটা হলো একটা বলের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? একটা বলের কথা বলা হচ্ছে। বল বা ফোর্স, যেটাকে আমরা বলে থাকি, একটা ফোর্স, ঠিক আছে? আর বলের ঘাত কিন্তু আলাদা জিনিস। কি বলছে? বড় ধরনের কোনো একটা ফোর্স, যদি ধরো আমরা যখন হাতুড়ি দিয়ে কোনো একটা কিছুর উপরে প্রেস করি, ধরো এরকম একটা হাতুড়ি রয়েছে, হাতুড়ি দিয়ে আমরা একটা পেরেকের উপরে যখনই একটা হাতুড়ি দিয়ে আমরা অ্যাপ্লাই করছি, তখন কি হয় আমাদের যেই যখন বাড়ি আমরা এইটা দিয়ে পেরেকের উপরে আমরা আঘাত করছি, সে আঘাতটা কি একটা খুব অল্প সময়ের জন্য একটা জোরে একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করি, ধরো একটা এফ ফোর্স আমরা একটা বল অ্যাপ্লাই করি খুব অল্প সময়ের জন্য, তাই তো? তখন কি হয়ে যায়, এই এই যে পেরেকটা যেটা রয়েছে এটা কি, এটা নিচের দিকে ঢুকে যায়। তার মানে আমরা কি বলতে পারি, যে বল যেটা অ্যাপ্লাই করছি, দেখো খুব জোরে একটা বল অ্যাপ্লাই করছি আমরা, যে বলটা কি হচ্ছে, বলটা হলো আমরা যদি এফ বলি, তাহলে এই এফ ফোর্স যেটা অ্যাপ্লাই করছি, সময়টা কি খুব অল্প সময়ের জন্য, ক্ষুদ্র সময় মানে মিলি সেকেন্ডের জন্য আমরা অ্যাপ্লাই করছি। তখন এই বলটাকে, যে ক্ষুদ্র সময়ের জন্য যে বৃহৎ একটা খুব জোরে একটা বল যেটা অ্যাপ্লাই করছি, সেই বলটাকেই আমাদের বলা হবে কি, সেই বলটাকেই বলা হবে আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে সময়টা কি, এখানে সময় যেটা রয়েছে সেটা আমরা বলতে পারি টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি, খুব মিলি সেকেন্ডের জন্য আমরা কি করি, এই ফোর্সটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? তখন এই ফোর্সটাকে আমরা বলে থাকবো কি, ঘাত বল বলবো। তাহলে এর একক কি? তাহলে বুঝতে পেরেছো তো? তার মানে বলটা কি, বলটা আমাদের বড় মানের, মানে খুব বড় ধরনের একটা বল, আমরা খুব জোরে একটা বল অ্যাপ্লাই করলাম, তাহলে এর একক কি হবে? তাহলে বলেরও যা একক এরও তাই একক হবে, তাই তো? একক কি হবে? বলের যা একক এরও তাই একক হবে। তাহলে বলের একক আমরা কি জানি? এসআই পদ্ধতিতে আমাদের কি হয়ে যায়, নিউটন হয়ে যায়। আর সিজিএস পদ্ধতিতে ডাইন, তাই তো? এই দুটো হয় আমাদের। এসআই পদ্ধতিতে আমাদের বলের একক কি, নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে এইটাই কি, এইটাই হবে ইম্পালসিভ ফোর্স, হলো একটা ফোর্স, তাই তো? একটা বৃহৎ পরিমাণে, মানে ফোর্সটা অনেকটা বেশি। সুতরাং কি এর একক কি, এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ডাইন। আর এর মাত্রা, আর কি কি জানতে হবে আমার এর সম্বন্ধে আমাদের যেটা জানতে হবে সেটা হলো মাত্রা। তাহলে মাত্রা কি হবে? বলের যা মাত্রা তাই। তাহলে বলের মাত্রা আমরা কি জানি, ml (T⁻²⁻²). এইটা হলো আমাদের কি, এর মাত্রা হয়ে গেল, তাই তো? তাহলে এই যেটা রয়েছে এইটা কি, তার মানে আমরা বলতে পারি যে এই ঘাত বল যেটা রয়েছে, সেই ঘাত বলটা হলো একটা আমাদের বল, তাই তো?
অর্থাৎ কি ভরবেগের পরিবর্তনের হার। বলকে আমরা আবার কি হিসাবে বলতে পারি, বলকে আমরা আবার এইভাবে তো বলি যে বলকে আমরা বলি যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, তাই তো। বল মানে কি ভরবেগের পরিবর্তনের হার। সুতরাং কি এইটাই হলো আমাদের কি, এই ভরবেগের পরিবর্তনের হারই হলো আমাদের বল। সুতরাং কি ঘাত বলেরও যদি আমাদের বলা হয়, ঘাত বলও কি ভরবেগের পরিবর্তনের হার। আর এখানে সময়টা কি, সময়টা এতই ক্ষুদ্র যে টেন্স টু জিরো, আমরা মানে জিরোর কাছাকাছি, মিলি সেকেন্ডে। আর বল যেটা হয়, বলটা অনেক বড় মানের বল হয়, মানে এফ এর মানটা অনেক বেশি হয়, ঠিক আছে। আর এই বলটাকে আমরা ঘাত বল বলবো। এবার আরেকটা যেটা আমাদের আসে সেটা আমরা কি দেখতে পাই, আরেকটা যেটা আসে সেটা আমাদের হলো যে বলের ঘাত। আগেরটা কি দেখেছি, আগেরটা দেখো আমরা দেখেছি ঘাত বল, একটা হলো কি ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স, আর এটা হলো বলের ঘাত। বলের ঘাত আবার কি জিনিস, যেটাকে ইম্পালস বলি বা অনেক সময় আমরা বলে থাকি ফোর্স অফ ইম্পালস। কি বলতে পারি, সরি, ইম্পালস অফ ফোর্স, বা কি বলতে পারি এটাকে ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, এটাও বলতে পারি। অর্থাৎ কি এটাকে আমরা ইম্পালসও বলতে পারি বা ইম্পালস অফ ফোর্সও বলতে পারি। এটা কি বলা হচ্ছে, কোনো একটা স্থির মানের বল, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বল যখন কিছু সময় ধরে ক্রিয়া করে, তখন ওই বলের মান আর ক্রিয়া করার সময়কে, সময়ের গুণফলকে আমরা একত্রে কি বলি, বলের ঘাত। তাহলে ঘাত বল কি দেখেছিলাম, ওই বলটাকে, যেই বলটা খুব কি খুব ক্ষুদ্র সময়ের জন্য অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে ঘাত বল। আর বলের ঘাত কি, বলের ঘাত হলো যে যে বলটা আমরা অ্যাপ্লাই করবো, ধরলাম এফ বল আমরা অ্যাপ্লাই করছি, সেটা যদি টি সময় ধরে আমাদের অ্যাপ্লাই হয়, তাহলে এই এফ আর টি এই দুটোর গুণফল কি আমরা বলে থাকবো কি তার বলের ঘাত। কি বলের ঘাত, এই দুটোর গুণফল। এখানে কিন্তু মনে রাখবে, এখানে টিটা কিন্তু আমাদের কি একটু টি কিছুটা সময় ধরে, মানে টি এর একটা যে কোনো একটা ভ্যালু থাকবে কাছাকাছি, মানে জিরো নয় কিন্তু ভালোই একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। অর্থাৎ কিছুটা সময় ধরে, আর আগেরটাই কি ছিল খুব ক্ষুদ্র সময় ধরে, আর এটা হলো কিছুটা সময় ধরে যদি অ্যাপ্লাই করি। অর্থাৎ কি ধরো, ধরলাম আমরা ওই পেরেকের ক্ষেত্রেই দেখছি, পেরেকে যখন আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছিলাম তখন সেটাকে আমাদের কি হচ্ছিল, সেটা আমাদের হচ্ছিল ঘাত বল। কিন্তু যদি আমরা ওই হাতুড়ি দিয়ে এই পেরেকটার উপরে, এই আমরা ধরো এরকম একটা হাতুড়ি দিয়ে এই পেরেকটার উপরে চেপে ধরে রাখি, চেপে ধরে ধরে মানে আমরা ওইটাকে পেরেকটাকে ঢোকানোর চেষ্টা করছি, তার মানে কি আমরা বলতে পারি একটা নির্দিষ্ট পরিমাণ ধরলাম এফ বল, সেটা কি ধরলাম টি সময় ধরে আমরা চেপে ধরে ধরে, মানে অনেক সময় হয় না যে আমরা চেপে চেপে ওইটাকে উপর দিয়ে হাতুড়ি দিয়ে প্রেসার দিয়ে আমরা বল অ্যাপ্লাই করে সেটাকে আমরা ঢোকানোর চেষ্টা করি, ধরলাম টি সময় ধরে আমরা এইভাবে চেপে ধরে আমরা ঢোকানোর চেষ্টা করছি, তখন সেটাকে আমাদের কি বলা হবে, বলের ঘাত বলা হবে, ঠিক আছে। আর ঘাত বল মানে কি, ওই যে জোরে আমরা একটা করে বাড়ি মারি আবার তুলে নিই, মানে কি আমরা একটা অ্যাপ্লাই করছি খুব ক্ষুদ্র সময়ের জন্য। আর যদি বলের ঘাত যখন বলা হচ্ছে, ঘাত বলের ক্ষেত্রে ওইটা হলো, আর বলের ঘাতের ক্ষেত্রে কি হচ্ছে, যে আমরা একটা কিছু সময় ধরে ওইটাকে ওর উপরে বলটাকে আঘাত করছি, মানে কিছু সময় ধরে বল অ্যাপ্লাই করছি ওর উপরে, ঠিক আছে। তাহলে বলের ঘাতকে আমরা কি বলতে পারি, বলের ঘাত ইজ ইকুয়াল টু বলতে পারবো, বলের ঘাত, ঘাত ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো বল ইনটু কি সময়। এবার বলকে আমরা, বল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বল যখন আমরা শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম বল মানেই হলো কি আমাদের ভরবেগের পরিবর্তনের হার, তাই তো। এর আগেই আমরা দেখেছি এম ভি মাইনাস ইউ বাই টি ইনটু কি রয়েছে আমাদের টি সময়, তাহলে টি টি কেটে গেলে এটা এসে দাঁড়ায় কি এম ভি মাইনাস ইউ। এখানে ভি কি ধরলাম, আমরা যখন প্রথমে প্রথমে ধরলাম ওর বেগ যেটা রয়েছে সেটাকে আমরা কি করলাম, প্রথমে বেগ যদি আমাদের একটা ভি থাকে আর পরে যদি বেগটা আমাদের ইউ হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এম ভি মাইনাস ইউ বাই টি হলো ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ বল, ইনটু টি করলে আমাদের কি আসছে, এই টি এর টি কেটে গেল এম ভি মাইনাস ইউ, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন। কি ভরবেগের পরিবর্তন, হার নয় কিন্তু, কারণ কি টি তো কেটে গেল, ভরবেগের পরিবর্তন। তার মানে এইটা, এই ধারা আমরা কি বুঝতে পারি, এর দ্বারা বুঝতে পারি বলের ঘাত হলো কি ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান, অর্থাৎ ডেল অফ, আমরা এটাকে পি দিয়েও ডিনোট করে থাকি ভরবেগের পরিবর্তনকে, ঠিক আছে। বুঝতে পেরেছো, তাহলে বলের ঘাত কি হলো, বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি, এটা হলো এফ আর টি এই দুটোর গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ বল আর কিছু সময় যেটা অ্যাপ্লাই হচ্ছে তার সঙ্গে। তাহলে এর এখান থেকে আমরা কি কি শিখতে পারি, এখান থেকে আমরা জানি এর একক কি জানতে হবে, একটা হলো আমাদের এর একক জানতে হবে, এর একক কি, তাহলে এর একক কি হবে, এর একক হবে বল ইনটু সময়ের যা একক হবে, তাহলে বলের একক কি নিউটন। যদি আমি এসআই পদ্ধতিতে দেখি, এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে দেখলে আমি দেখি বলের একক কি নিউটন ইনটু
সময়ের একক কি সেকেন্ড, অর্থাৎ নিউটন সেকেন্ড। এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি এসআই পদ্ধতিতে হলো এটা বলের ঘাতের আমাদের একক। আর যদি আমরা সিজিএস পদ্ধতিতে দেখি, সিজিএস পদ্ধতিতে এর একক কি হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে কি হয়, ডাইন হয়, তাই তো, ডাইন ইন্টু সেকেন্ড। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে এর একক হলো ডাইন সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড। ঠিক আছে, এর মানে নিউটন নিশ্চয় প্রত্যেকে জানো। তো এর কি, এর যদি মাত্রা বের করতে হয়, এর মাত্রা ইজ ইকুয়াল টু কি হবে, এর যখন মাত্রা, দেখো প্রত্যেকটার মাত্রা মনে রাখার অত দরকার নেই আমাদের। এর মাত্রা ইজ ইকুয়াল টু হলো বলের মাত্রা ইন্টু হলো সময়ের মাত্রা। তাহলে বলের মাত্রাকে আমরা কি দেখেছিলাম, বলের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -2। এটা তো আমরা আগেই বের করেছি, দু একটা মনে রাখলে আমাদের সব এনাফ। ঠিক আছে, ইন্টু কি, ইন্টু টি। তাহলে এইটা যদি ইন্টু টি হয়, তাহলে এইটা দেখো দুটো টি, এইখানে কি হচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -2 থেকে একটা +1 কেটে গেল, মানে একটা টি কেটে গেল, তাহলে টি টু দি পাওয়ার -1। এইটাই হলো এর কি, এর হলো মাত্রা। কিসের মাত্রা, এইটা হলো আমাদের বলের ঘাতের মাত্রা। ঠিক আছে, বলের ঘাতের মাত্রা। হুম, এবারে এর রিলেটেড যখনই আমরা এখানে পড়ছি যে এর রিলেটেড কিছু, তখন এদের মধ্যে ডিফারেন্স অনেক সময় কি দিয়ে দেয়, যে এদের মধ্যে পার্থক্যটা কি, এগুলো আমাদের জানতে হয়। তো পার্থক্য তো আমরা একটা তো দেখেছি যে এদের মধ্যে পার্থক্য কি থাকে। তো এদের মধ্যে পার্থক্যটা আমাদেরকে কি জানতে হবে, যে এই দুটোর মধ্যে পার্থক্য কি। অনেক সময় দেখবে যে তোমাদেরকে কি হয়, শর্ট কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয়, মানে ছোট প্রশ্ন হিসাবে দিয়ে দেয়, যে বলের ঘাত কি দিয়ে দেয়, যে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য কি। ছোট একটা দিয়ে ঘাত বলের মধ্যে পার্থক্য দিয়ে একটা তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিল, ছোট্ট কোয়েশ্চেন, যেখানে অপশান দিয়ে দিল যে এটা 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 এটা, এইভাবে তোমাদেরকে অপশান দিয়ে দিল। তো চলো এদের মধ্যে পার্থক্যটা আমরা জেনে নেব। তো পার্থক্য ফার্স্ট আমরা কি দেখেছিলাম, যে বলের ঘাত আমাদের যেটা রয়েছে, এটা কি রয়েছে, যে বলের ঘাত বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, বল আর হলো তার সময় যেটা রয়েছে, সে তার গুণফলকে আমরা কি বলে থাকি, তার বলের ঘাত। হ্যাঁ, এখন যদি তোমাকে বলা হয় যে বলের ঘাত, তো তুমি এটা জানলে যে এটা হলো বলের ঘাত। এখন ঘাত বল কি, তাহলে ঘাত বল হলো কি, একটা বল যেটা ক্ষণস্থায়ী সময় হলো, খুব অল্প সময়ের জন্য অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আমি ঘাত বল বলতে পারি কি, ঘাত বল হলো যদি ফলাফল হয়, সরি, বলের ঘাত যদি ফলাফল হয়, ঘাত বল তার কি কারণ, অর্থাৎ ঘাত বল অ্যাপ্লাই হচ্ছে বলেই তো বলের ঘাত হচ্ছে, তাই তো। সেই জন্য আমরা কি বলতে পারি, যে ঘাত বল যদি কারণ হয়, তাহলে বলের ঘাত কি হবে, তার রেজাল্ট বা ফলাফল, এফেক্ট। এর মাত্রা কি, বলের ঘাতের মাত্রা তো আমরা দেখেছি ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। ঠিক আছে, আর এইটার হলো বলের যা মাত্রা হবে তার সঙ্গে সমান, তাই তো। আর এইটা হলো কি, ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। বলের ঘাতের বস্তুর কি ভরবেগের পরিবর্তন ঘটে, তাই তো, ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান মানে কি, ভরবেগের পরিবর্তন ঘটে। আর ঘাত বলের ফলে কি হয়ে যায়, ঘাত বলের ফলে আমাদের বল, ঘাত বল হলো একটা বল, তার ফলে কি একটা ত্বরণ সৃষ্টি হয়। কারণ বলের মধ্যে আমরা কি দেখছি, বলের মধ্যে আমরা জানি বল ইজ ইকুয়াল টু এম ইন্টু এফ। এফ হলো কি ত্বরণ, অর্থাৎ কি যখন বল অ্যাপ্লাই করবো একটা ত্বরণের আমাদের সৃষ্টি হচ্ছে। কিন্তু বলের ঘাতের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। আবার বলের ঘাতের ক্ষেত্রে ক্রিয়াশীল যে বলটা হয়, সেটা এফ এম অফ এ, এই সমীকরণ মেনে চলে। অর্থাৎ ভর ও ত্বরণের গুণফল দ্বারা ক্রিয়াশীল বলের পরিমাপের সঙ্গে সমান। আর ঘাত বলের ক্ষেত্রে ক্রিয়া অল্প হয়, ভরবেগের পরিবর্তনের দ্বারা বলের ঘাত এফটি পরিমাপ করা হয়। কি হয়, ঘাত বল এফ ইন্টু টি আমাদের কি হয়, সরি এখানে একটা ভুল রয়েছে। ঠিক আছে, এটা কি হবে, এটা হলো ঘাত বলের ক্ষেত্রে, ঘাত বলের ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, এটা ভুল আছে। ঠিক আছে, ঘাত বলের ক্ষেত্রে আমাদের কি হয়, বলের যা পরিমাপ, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম এ, এর দ্বারা পরিমাপ করা হয়। আর বলের ঘাত কি হবে, এফ ইন্টু টি, দুটোর গুণফলের সঙ্গে সমান, তাই তো। তাহলে এই দ্বারা আমাদের কি হয়, এর মানটাকে আমরা নির্ণয় করে থাকি। ঠিক আছে, তো বুঝতে পেরেছো যে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে পার্থক্য কি। এরপরে যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবে, আমি ছোট্ট এর উপরে একটা ভিডিও তোমাদেরকে এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এরপরে যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। এরপর যেটা রয়েছে সেটা হলো আমাদের চাপ বা প্রেসার। কি, প্রেসার বা চাপ, যেটাকে আমরা কি বলে থাকি, প্রেসার বা চাপ। তাহলে প্রেসার কি, প্রেসার বা চাপ কি, বলা হচ্ছে যে একক ক্ষেত্রফলে বস্তুর পৃষ্ঠতলে সমকোণে প্রযুক্ত বল।
অর্থাৎ যে তুমি ধরো যে কোনো একটা বস্তু রয়েছে, আমি ধরে নিলাম এইরকম একটা বস্তু রয়েছে আমাদের, এর উপরে যদি আমরা এফ বল ক্রিয়া করাই, মানে এফ বল এর উপরে অ্যাপ্লাই করি বা এফ বল আমরা অ্যাপ্লাই করি এর উপরে, তাহলে এর যদি ক্ষেত্রফল যেটা রয়েছে, এই পৃষ্ঠতল যেটা রয়েছে, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমাদের এ হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে চাপ যেটা হবে, প্রেসার, প্রেসার ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল আমাদের কাজ করছে, তাহলে আমরা কি বলতে পারি, চাপ ইজ ইকুয়াল টু কি, চাপ ইজ ইকুয়াল টু হলো বল বাই ক্ষেত্রফল, কি, বল বাই সারফেস এরিয়া বা ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি এর হলো আমাদের কি, চাপ। ঠিক আছে, এটাকে আমরা আমাদের চাপ বলে থাকি। এখন আমাদের যে প্রশ্নগুলো যেগুলো আসে চাপ রিলেটেড, তার আগে আমরা জানার আগে যে চাপ রিলেটেড কি ধরনের প্রশ্ন থাকে, পাস্কালের ল, তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হলো আমাদের ঘনত্ব কি। কারণ ঘনত্ব জানা দরকার, আর তারপর থেকেই চাপের সঙ্গে ঘনত্বের কি রিলেশন, সবকিছু আমরা এখানে কিন্তু শিখে নেব। তো চাপ হলো কি, আমরা দেখলাম যে বল বাই আমাদের ক্ষেত্রফল। তাহলে এর এককটা কি, যদি তোমাকে বলা হয় এর একক কি, তাহলে একক কি করে করবে, একক মানে কি, এর একক হলো আমাদের বলবো কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি, বলের একক হলো নিউটন, বাই ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার, কি নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমাদের কি হয়ে গেল, এর আমাদের আমাদের যেটা রয়েছে চাপের একক হয়ে গেল। আর এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি আমরা পাস্কাল, কি পাস্কাল, যেটাকে পি এ দিয়ে আমরা লিখে থাকি। ঠিক আছে, পি এ দিয়ে আমরা এটাকে লিখে থাকি। এটা হলো কি আমাদের, আমাদের হলো চাপের একক। চাপের একক কি, পাস্কাল। এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল। এটা কি, এটা এসআই পদ্ধতিতে। এখন যদি বলে সিজিএস পদ্ধতিতে একক কি, সিজিএস পদ্ধতিতে এর একক হলো আমাদের কি, নিউটনের পরিবর্তে বলের একক কি, ডাইন, বলের একক হলো ডাইন পার ক্ষেত্রফলের একক কি হবে, সেমি স্কোয়ার, তাই তো, সেমি গুণ সেমি, এটা হয়ে যাবে আমাদের কি, ডাইন পার সেমি স্কোয়ার। এটাকে যদি এইভাবে লেখো, ডাইন পার সেমি স্কোয়ার, এটাকে আমরা বলে থাকি কি, এটা হলো আমাদের এর একক। ঠিক আছে, তাহলে এককটা কি বুঝতে পারলে যে এর এককটা কি। এবার চাপ রিলেটেড যেগুলো আমাদেরকে যা যা জানতে হবে সেগুলো আমরা পড়ে নিই, তারপরে আমরা ঘনত্ব রিলেটেডও আমরা এখানে কিন্তু সমস্ত কিছু পড়বো। ঠিক আছে, এবার আমাদের একটা প্রশ্ন সবসময় আসে যে পাস্কালের সূত্রটা কি। ঠিক আছে, পাস্কালের সূত্র কি বা এই রিলেটেড আমাদের প্রশ্নগুলো আসে। তো তার আগে চলো আমরা ঘনত্ব বিষয়টা জেনে নিই, তারপরে আমরা এই রিলেটেড জানবো। কেন ঘনত্ব জানছি, কারণ চাপ আর ঘনত্বের মধ্যে যে সম্পর্ক সেটাও আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে ঘনত্ব কি, যদি তোমাকে বলা হয় যে ঘনত্ব বা ডেনসিটি যেটা রয়েছে, ডেনসিটি এটা কি, বলা হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি হলো আমাদের যে কোনো একটা বস্তু, যেটাকে আমরা রো চিহ্ন দিয়ে এটাকে ডিনোট করি, কি এটা হলো রো চিহ্ন। ঠিক আছে, এই রো ইজ ইকুয়াল টু আমাদের সবসময় কি হয়ে যায়, এই রো ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় ভর বাই আয়তন, কি ভর বাই আয়তন। ঠিক আছে, এই ভর বাই আয়তনকে আমরা কি বলে থাকি, এর ঘনত্ব। এইটাকে কি বলি, এটাই হলো আমাদের ঘনত্ব। তাহলে ভর বাই আয়তনই হলো আমাদের ঘনত্ব। এই দেখো, এই ছোট ছোট সূত্রগুলো কিন্তু সবসময় মনে রাখবে, যে আমি সূত্রগুলো তোমাদেরকে এখানে শেখাচ্ছি, এই সূত্রগুলো মনে রাখবে, কারণ এইগুলো দিয়ে দেখবে তোমরা কিন্তু এক্সামে প্রশ্ন আসে। ঠিক আছে, যে অনেক সময় তোমাকে কি দেবে, ভর দিয়ে দেবে, আয়তন দিয়ে দেবে, তোমাকে ঘনত্ব বের করতে দেবে জাস্ট। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু না। এরকম ছোট ছোট কোয়েশ্চেনও কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়, সেই জন্য সবসময় মনে রাখবে যে এইগুলো কি, ভর বাই আয়তন এগুলো কি। ঠিক আছে, মানে ঘনত্বের সূত্রটা কি, এই ছোট ছোট যে সূত্রগুলো আমি তোমাদের বক্স বক্স করে দেবো, এগুলো সবসময় কিন্তু তোমরা কি করবে, নোট করে রেখে দেবে। ঠিক আছে, আর আমি পিডিএফ তোমাদেরকে নিচে প্রোভাইড করে দেবো, তোমাদের কোনো প্রবলেম নেই, নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে নিজেরা। এরপর আমাদের যেটা রয়েছে, যে আমাদের কি যে কোনো যেটাই আমরা পড়বো সবার প্রথমে তার কি কি পড়ে নেবো, একটা হলো একক, আমি বারেবার বলেছি একক পড়ে নেবো। তাহলে একক কি হবে, ঘনত্বের একক কি হবে, ঘনত্বের একক যেটা রয়েছে, তাহলে আমরা হবে ভরের একক বা আয়তনের একক। তাহলে ভরের একক কি, এসআই পদ্ধতিতে যদি দেখি, এসআই পদ্ধতিতে দেখো, এই যে এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এগুলো যারা জানো না তারা দেখে নেবে, কারণ কি এর আগে আমরা এর উপরে কিন্তু ক্লাস করিয়েছি সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতি কি, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, সবকিছু আমরা শিখিয়েছি, সেই ক্লাসগুলো প্রত্যেকে দেখে নেবে। তাহলে এসআই পদ্ধতিতে একক কি হবে, ভরের একক কি, এসআই পদ্ধতিতে যদি আমরা বলি ভরের একক হলো আমাদের হয়ে যায় হলো কেজি, আর আয়তনের একক কি, আয়তন মানে কি মিটার কিউব, যে কোনো, তাই তো, আয়তন মানে কি, আয়তন হলো মিটার কিউব, তাহলে মিটার কিউব।
তাহলে আমাদের এটা কি আসলো, কেজি পার মিটার কিউব, এইটাই হলো আমাদের এসআই পদ্ধতিতে একক। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি, সিজিএস পদ্ধতিতে আমাদের হয়ে যাবে গ্রাম পার সেমি কিউব, তাই তো, গ্রাম পার সেমি কিউব এটা হয়ে যাবে। এবার তোমাকে আমি দুটো এই বলছি, সেটা মনে রেখে দেবে যে জলের ক্ষেত্রে আমাদের আয়তন কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে জলের আয়তন কত, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আয়তন কত আর এসআই পদ্ধতিতে আয়তন কত, এগুলো কিভাবে আসে সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে কিন্তু ক্লাস যখন আবার ফিজিক্সের একদম ডিটেলসে ক্লাস করাবো সেই সময় সেগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে, কিভাবে একটা থেকে আরেকটা কনভার্ট হচ্ছে সেগুলো সমস্ত কিছু তোমাদের আলোচনা করব। তো আমাদের কি আছে, আমাদের দেখো যে জিনিসটা তোমরা মনে রাখবে, বারে বার আমি তোমাদেরকে বলছি যে তোমরা এই আমি একটা বক্স করে দিচ্ছি, এটা তোমরা মনে রেখে দেবে যে জলের আয়তন তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, জিজ্ঞেস করা হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত, জলের ঘনত্ব, ঠিক আছে। দেখো সিজিএস পদ্ধতিতে এর ঘনত্ব হলো কি, সিজিএস পদ্ধতিতে এর মানে 4 ডিগ্রি উষ্ণতায় এর একক হলো, মানে এর ঘনত্ব হলো যদি সিজিএসে দেখো তাহলে 1 গ্রাম পার সেমি কিউব। আর এসআই পদ্ধতিতে যদি দেখো যে এসআই পদ্ধতিতে কত, এসআই পদ্ধতিতে হলো 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক আছে, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। তো সিজিএস পদ্ধতিতে কত, সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেমি কিউব, আর এসআই পদ্ধতিতে হলো 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। কিভাবে এগুলো আসছে একটা থেকে আরেকটা কনভার্ট হচ্ছে এগুলো সমস্ত আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তো এটা এগুলো তোমরা মনে রেখে দাও। আর মনে রাখবে যে যদি আমাদের কি জিজ্ঞেস করা হয় যে বরফের আয়তন কত, অনেক সময় এটাও জিজ্ঞেস করা হয় যে বরফের আয়তন কত, ঠিক আছে, বরফের আয়তন যখন জিজ্ঞেস করবে, বরফের আয়তন কি হয়, কম হয় না বেশি হয় বরফের আয়তন, বরফের আয়তন আমাদের হয়ে যাবে 0.9, 0.9 আমাদের কি গ্রাম পার সেমি কিউব, কি গ্রাম পার সেমি কিউব, এটা মনে রেখে দেবে সিজিএস পদ্ধতিতে। এইটুকু জাস্ট কি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে, সেই জন্য আমি তোমাদেরকে এগুলো পাশে নোট করে দিলাম যাতে তোমরা এগুলো পরে মনে রাখতে পারো, ঠিক আছে। এরপর কি একক আমাদের জানা হয়ে গেল, এবার আমরা আরেকটা কি জানবো, আমাদের আরেকটা যেটা জানতে হবে সেটা হলো এর মাত্রা, কি, এর মাত্রা আমাদেরকে জানতে হবে। তাহলে মাত্রা আমরা কি জানবো, ভরের মাত্রা বা আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা বা কি কি আছে আমাদের, এক আছে ভর আর এক হলো আমাদের আয়তন, ঠিক আছে। কিভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই আমরা যেখানে মাত্রা রিলেটেড করিয়েছি ক্লাস সেখানে তোমরা দেখেছো। তাহলে ভরের মাত্রা আমাদের কি হয়ে যাবে, এম, বাই হলো আয়তনের মাত্রা কি, এল কিউব, তাই তো, মিটার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য তার কিউব। তাহলে এটা এসে দাঁড়াবে আমাদের কি, এম এল টু দি পাওয়ার -3 আর টি টু দি পাওয়ার কি লিখবো, 0, তাই তো, টি টু দি পাওয়ার 0, এইটাই হলো আমাদের মাত্রা হয়ে যাবে, এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0, এইটাই হলো আমাদের ঘনত্বের মাত্রা। কিসের মাত্রা এটা, এটা হলো আমাদের ঘনত্বের মাত্রা, ঠিক আছে। এগুলো দেখো আমি যেভাবে ক্লাস করাচ্ছি এইভাবে যদি তোমরা অ্যাটেন্ড করো আর একবার যদি প্র্যাকটিস করো, কোথাও প্রবলেম হলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের এই ধরনের প্রশ্ন কোনো কিছু বাদবে না, ঠিক আছে, তোমাদের যেভাবে আমরা ক্লাস করাচ্ছি। আর এর কি ধরনের প্রশ্ন আসে এক্সামে সেগুলো আমরা তোমাদেরকে সেই প্রশ্ন সলভ করাবো, এমসিকিউ, কোনো রকম প্রবলেম তোমাদের আজ হবে না, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্স এর পেপারও তোমাদেরকে আমরা করাবো যে প্রশ্নগুলো এসছে। এরপর আমাদের যেটা আসে সেটা আমাদের কি চলে আসে, এরপর আমাদের যেটা চলে আসে সেটা আমরা দেখি যে রিলেটিভ ডেনসিটি, এটাকে আমরা কি বলে থাকি, রিলেটিভ ডেনসিটি, ঠিক আছে, রিলেটিভ ডেনসিটি, বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলে থাকি হলো আপেক্ষিক ঘনত্ব। এবার রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলা হয়, বলা হচ্ছে আপেক্ষিক ঘনত্বকে আমরা আমরা রো নট দিয়ে ইন্ডিকেট করি, কি দিয়ে, রো নট। বলা হচ্ছে কি যে এটা কাকে বলি আমরা আপেক্ষিক ঘনত্ব, আমরা আপেক্ষিক ঘনত্ব বলি যদি কোনো একটা বস্তুর, যে কোনো একটা বস্তু ধরো কোনো বস্তুর ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব হলো অ্যাকচুয়ালি দুটো ঘনত্বের অনুপাত, ঠিক আছে, বস্তুর ঘনত্ব বাই হলো কি, বাই হলো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, ঠিক আছে, জলের ঘনত্ব।
এই দুটোর অনুপাতকে আমরা বলে থাকি কি, অনুপাতকে আমরা বলে থাকি হলো এই দুটোর যে অনুপাত সেটাকে আমরা বলে থাকি আপেক্ষিক ঘনত্ব। এইটাই হলো আমাদের কি আপেক্ষিক ঘনত্ব। তাই তো, এটা হলো অর্থাৎ রো নট ইজ ইকুয়াল টু আমাদের এসে দাঁড়ায় কি রো যে কোনো একটা বস্তুর ঘনত্ব বাই রো অফ ওয়াটার। আর এইটা আমাদের মনে রাখবে, এইটাও কিন্তু আমাদের জানা খুব দরকার, কারণ অনেক সময় তোমাদেরকে দেয় যে আপেক্ষিক ঘনত্ব মানে তোমাদের এইরকম দিয়ে দিল আপেক্ষিক ঘনত্ব হলো কোনো বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব, বা কোনো বস্তুর ঘনত্ব বাই বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, এইগুলো এরকমভাবে দিয়ে দেয়। তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু করতে পারবে, এই বক্স করে দিচ্ছি, এগুলো প্রত্যেকে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপর কি আসে, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা কি জানতে হবে, এর একক আর মাত্রা কি, ঠিক আছে। এর একক কি, এর একক হলো আমাদের কি হবে, দেখো তো ঘনত্ব বাই ঘনত্ব, দুটো ঘনত্ব কেটে গেলে এর কোনো একক হবে, তাহলে আমাদের কোনো একক আমাদের থাকবে না, তাহলে একক বিহীন, এটার কোনো একক নেই, ঠিক আছে, একক নেই। এখন যদি বলা হয় এর মাত্রা কত, এটাও কি মাত্রাহীন, এটাও আমরা বলতে পারি মাত্রাহীন। হ্যাঁ, এবার দেখো মাত্রাহীনকে আমরা কিভাবে লিখি, যদি কোনোটার মাত্রা না থাকে সেটাকে আমরা কিভাবে লিখি, সেটাকে আমরা লিখি কি m⁻0 l⁻0 t⁻0, এইভাবেও কিন্তু মাত্রাহীন যেটার মাত্রা নেই সেটাকে লেখা হয়। তোমাদের অপশানে এরকম থাকতে পারে যে আপেক্ষিক ঘনত্বের মাত্রা হলো m⁻0 l⁻0 t⁻0। এবারে অনেকে দেখলে ধরো অনেকে জানো যে মাত্রাহীন, তাহলে মনে হয় কোনোটা হবে না, অপশান ভুল ভাবতে পারো। মাত্রাহীনকে কিন্তু এই টু দি পাওয়ার 0 হিসাবেও কিন্তু এইভাবে লেখা হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপর দেখো এইবার আমরা রিলেটিভ ডেন্সিটি, এটাও আমরা জেনে গেছি। এইবার আমরা কি জানবো, এইবার আমরা প্রেশার নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, যে প্রেশার রিলেটেড কি কি। তাহলে আমরা 3টে টপিক আলোচনা করব বলেছিলাম, একটা হলো ঘাত বল, বলের ঘাত রিলেটেড, একটা হলো ডেন্সিটি, ডেন্সিটি তো আলোচনা করে দিলাম তোমাদের, আর যেটা আছে প্রেশার, প্রেশারের আমরা স্টার্ট করেছিলাম, তারপরে তোমাদেরকে কেন হয়তো আমরা করেছি, কেন আমরা তারপরে শুরু করেছি ডেন্সিটি, সেটা তোমরা এখন বুঝতে পারবে, ঠিক আছে। তো এরপর যেটা রয়েছে আমাদের, সেটা আমরা কি দেখব, এরপর আমরা যেটা দেখব যে কোনো একটা বস্তুর উপরে যখন প্রেশার অ্যাপ্লাই হচ্ছে সেই রিলেটেড আমরা জানবো। আর যেটা জানবো সে আর আর যেটা জানবো সেটা হলো যে আমাদের ঘনত্বের সঙ্গে, আর জানবো হলো ঘনত্বের সঙ্গে আমাদের চাপের কি সম্পর্ক, ঠিক আছে, চাপের সম্পর্ক, এটা আমরা এখন জানবো। তো ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কি সেটা জানার জন্য এর আগে আমরা কিন্তু ঘনত্ব রিলেটেড আলোচনা করলাম, ঠিক আছে। এবার ঘনত্ব কি, ধরো তুমি ধরো এরকম একটা বই রয়েছে, আমাদের একটা কন্টেইনার রয়েছে, ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্কের আগে আমরা জেনে নিই যে এর মধ্যে ধরো আমরা দেখলাম যে এর মধ্যে এরকম জল রয়েছে, জল বা যে কোনো তরল রয়েছে। তাহলে আমরা একটা কি জানি, যে কোনো একটা কন্টেইনার বা কোনো কিছুর মধ্যে যখন তরল থাকে, এই তরলটা কি করে, এই যে কন্টেইনারের দেওয়ালগুলো রয়েছে, এই দেওয়ালগুলোতে সবসময় কি একটা প্রেশার অ্যাপ্লাই করে, তাই তো, একটা বল ওর উপরে ক্রিয়া করে, এর উপরে কি একটা সবসময় বল ক্রিয়া করে, কিসের জন্য, এর ওজনজনিত কারণে, অর্থাৎ ওয়েটের জন্য একটা বল সবসময় এর দেওয়ালগুলোতে আঘাত করে। কেন, কারণ হলো দেখো এই যেই আমাদের যেই তরলটা বা গ্যাসটা আমরা যেটা রেখেছি, এটা কি, এটা হলো অনেক মলিকুল দিয়ে এইভাবে তৈরি, সেই মলিকুলগুলো কি সবসময় র্যান্ডমলি কি করতে থাকে, র্যান্ডমলি এগুলো ঘুরতে থাকে, তাই তো, এলোমেলোভাবে সবসময় এগুলো ঘুরতে থাকে। আর ঘুরতে যখন থাকে তখন কি হয়ে যায়, এদের মধ্যে সবসময় কি একটা কলিশন বা একটা সবসময় এক কথায় মারামারি সবসময় চলতে থাকে, তাই তো। এর ফলে কি করে, এরা ওই দেওয়ালে এসে আঘাত করে, আর দেওয়ালে আঘাত করা মানে কি, এর উপরে একটা বল ক্রিয়া করে, আর এই যে বলটা ক্রিয়া করছে সেটা এই দেওয়ালের সারফেস এরিয়ায় যেভাবে ক্রিয়া করছে তার একক ক্ষেত্রফলে, যে বলটা ক্রিয়া করছে, ধরলাম এফ বল ক্রিয়া করছে যে কোনো একটা পয়েন্ট নিয়ে, তাহলে এই একক ক্ষেত্রফলে, ওই এ ক্ষেত্রফলে যদি আমরা ক্রিয়া করে, তাহলে এর উপরে যে প্রেশারটা অ্যাপ্লাই হবে সেই প্রেশারটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, F/A, তাই তো। এবারে এই এফটা অ্যাকচুয়ালি কি, যে বলটা ক্রিয়া করছে এই দেওয়ালে, সেই বলটা অ্যাকচুয়ালি কি, আমরা বলতে পারি যে বলটা আমাদের এখানে ক্রিয়া করছে সেই বলটা হলো অ্যাকচুয়ালি আমাদের ওয়েটের জন্য, ওয়েট, তাই তো,
ওয়েটের জন্য, অর্থাৎ mg এর জন্য, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণের জন্য যে বলটা আমাদের এখানে ক্রিয়া করছে। তাহলে আমরা কি বলতে পারি, এর উপরে যে প্রেশারটা অ্যাপ্লাই হচ্ছে এই কন্টেইনারের দেওয়ালে বা নিচে ভূমিতে সারফেস এরিয়া, সেইটা অ্যাকচুয়ালি কি, সেইটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এই যে এই তরল যেটা রয়েছে সেই তরলের, দেখো এই তরলের ওজনজনিত কারণের চাপ, ওজনজনিত কারণের বল, ওজনজনিত বল, ঠিক আছে, বাই কি, বাই হলো ওর যে সারফেস এরিয়া বা পার্শ্ব, মানে নিচের হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা বলতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, ঠিক আছে। অর্থাৎ যতদূর পর্যন্ত একটা মনে রাখবে, যতদিন পর্যন্ত এই অবধি জল থাকলে এই জল পর্যন্তই কিন্তু ও অ্যাপ্লাই করবে, উপরে কিন্তু ফাঁকা জায়গায় সে কোনো কিন্তু বল অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। অর্থাৎ যতদূর পর্যন্ত জল আছে তার ক্ষেত্রফলের সঙ্গে তার ওজনজনিত বল বাই ক্ষেত্রফলের সঙ্গে সমান হলো আমাদের এই প্রেশারটা, ঠিক আছে। তাহলে প্রেশার যেটা রয়েছে পি, পি কে আমরা কি দেখতে পেলাম, পি হলো এই ওজনজনিত বল, ওজনজনিত বলটাকে আমরা কি লিখতে পারি, ডব্লু, ডব্লু ইজ ইকুয়াল টু কি mg, যদি ওর তরলের ভর m হয় আর অভিকর্ষীয় ত্বরণ জি হলে ওজন ডব্লুটা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়, mg হয়, বাই ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফলটা হলো আমাদের এরিয়া এ ধরে নিলাম, আমরা কি ধরে নিলাম, এরিয়া হলো আমরা এ ধরে নিলাম। এবার আমরা যখন এখানে শিখেছি যে ঘনত্ব কি, ঘনত্বের ক্ষেত্রে আমরা কি দেখেছি, রো ইজ ইকুয়াল টু কি দেখেছি, এম বাই ভি, সূত্রটা দেখেছিলাম তো এর আগে, দেখো তো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এই সূত্রটা দেখেছিলাম। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কোনাকুনি গুণ করে দাও, রো ইন্টু ভি, অর্থাৎ ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এম এর জায়গায় আমরা লিখতে পারি এটা ঘনত্ব, রো ইন্টু কি ভি, ভি কত, ভি মানে আয়তন, ইন্টু হলো আমাদের জি, বাই হলো আমাদের সারফেস এরিয়া এ। তাহলে এবার রো কে আমরা কি লিখতে পারি, রো কে রো লিখে দিলাম। আর আয়তন মানে কি, যদি আমি বলি এর উচ্চতাটা আমাদের যদি এইচ হয়, ধরে নিলাম এই এই পর্যন্ত উচ্চতাটা আমাদের এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের এ হয়, নিচের ক্ষেত্রফলটা এ হয়, তাহলে আয়তন ইজ ইকুয়াল টু কি, আয়তন ইজ ইকুয়াল টু উচ্চতা, উচ্চতা ইন্টু ক্ষেত্রফল এর সঙ্গে সমান, অর্থাৎ এইচ ইন্টু এর সঙ্গে সমান, তাই তো। এই যে জায়গাটা রয়েছে দেখো, এই যে যেটুকু জল রয়েছে তার জন্য এইচ উচ্চতা পর্যন্ত জল রয়েছে, আর এর যদি আমাদের ভূমির ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের এ হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, এর যে নিচের ক্ষেত্রফলটা এ হলে তাহলে আয়তন ইজ ইকুয়াল টু কি, এই নিচের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা করলে আমাদের কি এইটুকু জায়গার আয়তন হয়ে যাবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম হয়, তাই তো। তাহলে আয়তনের এই ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এইচ ইন্টু এ, আর জি তো আমাদের এখানে রয়েছে, বাই আমাদের কি হলো, বাই হলো এ, এ আমাদের কেটে যায়, এইটা এসে দাঁড়ায় আমাদের রো এইচ রো জি, ঠিক আছে। এইচটাকে আগে লিখে দিলাম, এইচ রো জি এর সঙ্গে সমান, অর্থাৎ প্রেশার ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, প্রেশার ইজ ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি হলো, প্রেশার ইজ ইকুয়াল টু হলো এইচ রো জি এর সঙ্গে সমান, কি প্রেশার হলো এইচ রো জি এর সঙ্গে সমান, এটা তোমরা মনে রাখবে এই সূত্রটা, ঠিক আছে। এইচ কি, যেই পর্যন্ত আমাদের জল রয়েছে বা যেই পর্যন্ত জল সেরকম নয়, যেই পয়েন্ট পর্যন্ত আমাদের কাউন্ট করা হবে, যদি আমি এই পয়েন্ট অবধি কাউন্ট করতাম তাহলে এই এইচ হলো আমাদের এইটুকু হতো, ঠিক আছে। এই পর্যন্ত কাউন্ট করলে এইখান থেকে এইটুকু নিচেরটুকু এইচ হতো। তার রো মানে কি, জলের ঘনত্ব, বাই জি হলো কি অভিকর্ষীয় ত্বরণ, তার সঙ্গে হলো প্রেশার সমান। অর্থাৎ আমরা বলবো কি, যে কোনো একটা পাত্রে যদি এই পয়েন্টে আমরা প্রেশার মাপি, ধরো এই পয়েন্টে, যেন আর একটা আমি তোমাদেরকে পাত্র নিয়ে দেখাচ্ছি, এই সূত্র দিয়ে আমরা একটা জিনিস কি জানতে পারলাম, ধরো এরকম একটা পাত্র রয়েছে, এই পাত্রটা রয়েছে, এই পাত্রে ধরো এইভাবে জল রয়েছে, এই পর্যন্ত সম্পূর্ণ জল রয়েছে, তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ হলো এর জল রয়েছে, ঠিক আছে, জল রয়েছে। তাহলে আমি যদি এই পয়েন্টে আমি ধরো এই পয়েন্ট হলো আমাদের H1, এইখানে যদি দেখি এইখান দিয়ে নিচে এইটুকু হলো H2, অর্থাৎ কি আমরা যদি এর চাপ মাপি, যদি এই পয়েন্টের চাপ মাপার চেষ্টা করি এই পয়েন্টের, তাহলে P1 প্রেশার, সেটা ইজ কি ইন্টু কি হবে, H1 রো ইন্টু জি, রো আর জি তো সমান সব সময়, কারণ কি এর ক্ষেত্র, এর যে অভিকর্ষজ ত্বরণ আর ঘনত্ব তরল তো সেম, তাহলে একই হবে। তাহলে আবার যদি এই পয়েন্টের আমরা প্রেশার মাপি, এই পয়েন্টটার যদি প্রেশার মাপি, তাহলে এই পয়েন্টে প্রেশার P1, এই নিয়ে ধরলাম P2, তাহলে P2 আবার কি হয়ে যাবে, P2 হয়ে যাবে H2 রো জি। তার মানে আমরা প্রত্যেকবার দেখছি কি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের এই প্রেশারটা সম্পূর্ণ নির্ভর করছে কি এই উচ্চতার উপরে, যে কতটা উপরে আমরা প্রেশারটা মাপছি তার উপরে, অর্থাৎ উচ্চতা যত বেশি বাড়বে, যেহেতু H1 এর মান কি H2 এর থেকে ছোট, সেজন্য H1 এর প্রেশার কি হয়ে যাবে, H2 এর থেকে কম। অর্থাৎ প্রেশার আমাদের যদি আমরা দেখতে হয়, তাহলে আমাদের কি বলতে হবে, আমরা বলতে হবে যে
যত আমাদের উচ্চতা বাড়বে, অর্থাৎ যত উপরের দিকে আমরা মাপবো, এইচের মান যত বাড়বে তত আমাদের প্রেশারটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, আর এর উপরে অ্যাপ্লাই করেই কিন্তু এবারে একটা জিনিস আর একটা এর উপরেই অ্যাপ্লাই করে কিন্তু আমাদের সবসময় আমরা মানে পাস্কালের ল যেটা রয়েছে সেটা আমাদের কিন্তু এর উপরে কাজ করে। তাহলে এই সূত্রটা তোমরা প্রত্যেকে মনে রাখতে পারবে যে সূত্রটা আমাদের কি দেওয়া রয়েছে। এরপর আমাদের যেটা থাকে সেটা কি, পাস্কালের ল। পাস্কালের ল কি সেই রিলেটেডও আমরা আলোচনা করব। তাহলে আমরা কি বলতে পারি, আরেকটা জিনিস এখান থেকে শিখতে পারলাম যে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে যদি P1 হয়, এই বরাবর যে কোনো পয়েন্টে, এই বরাবর এই সমান্তরালে যে কোনো পয়েন্টে এর প্রেশার কিন্তু P1ই হবে। অর্থাৎ একটা আমরা বলতে পারি একটা তরলের একটা নির্দিষ্ট উচ্চতায়, হ্যাঁ, অনুভূমিকভাবে যে কোনো জায়গায় তার ক্ষেত্র, তার প্রেশারটা কি সবসময় সমান হয়। অর্থাৎ তরলের একটা অনুভূমিক উচ্চতায় চাপ সব স্থানে হলো সমান। এটা লিখে মনে রাখবে, তরলের মানে আবদ্ধ তরলে, ঠিক আছে, আবদ্ধ তরলের মানে একটা কিছুর মধ্যে আটকানো রয়েছে এমন তরলে, আবদ্ধ তরলের একটি নির্দিষ্ট উচ্চতায়, এটা মনে রাখবে, ঠিক আছে। একই অনুভূমিক তলে, মানে একই এই তল বরাবর, ঠিক আছে, অনুভূমিক মানে প্যারালাল, মানে এর এই তল বরাবর, ঠিক আছে, একই অনুভূমিক তলে চাপ সর্বত্র সমান, কি সর্বত্র সমান। বুঝতে পেরেছ? মানে এই বরাবর এখানেও যা প্রেশার হবে এখানেও প্রেশার হবে, আবার এই P2 এই বরাবর যে কোনো জায়গায় P2ই হবে, ঠিক আছে। এরকম প্রেশারটা কিন্তু একই অনুভূমিক তলে সবসময় সমান হয়, ঠিক আছে। এবারে এইচ এর মান যত বাড়বে, যত উপরের দিকে যাচ্ছি তত কি আমরা দেখছি প্রেশার আমাদের বাড়ছে। এইচ এর মান যত বাড়বে আমাদের প্রেশার বাড়বে, যত কমবে তত কমবে, ঠিক আছে। অর্থাৎ প্রেশার সবসময় কি এই এইচ এর সঙ্গে আমাদের কি সমানুপাতিক, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরে আমাদের যেটা রয়েছে সেটা আমাদের কি রয়েছে, পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র কি বলছে, বলছে যে একটা আবদ্ধ তরলের বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ কি, দেখবে আমরা পাস্কালের ল যখন প্রথম দিকে পড়তাম তখন কি একটা বেলুনের কেস থাকতো, যে আমাদের একটা বেলুনে যদি আমরা প্রেসারে অ্যাপ্লাই করি, বেলুনটা ফেটে যদি জল বেরোতে শুরু করে এইভাবে এইভাবে, চারিদিকে কি সেম প্রেশার, মানে এইগুলোর সেম প্রেশারে জল কিন্তু আমাদের বেরোতে শুরু করবে। অর্থাৎ আমরা যদি একটা এক্সটার্নাল বাইরে থেকে একটা এফ বল প্রয়োগ করি, তাহলে সব জায়গায় প্রেশার আমাদের কি হবে, সবসময় সেমই হবে। এটাই আমাদের এখানে বলেছে, চাপ প্রয়োগ করলে সেই চাপ কি কোনো দিকে কিন্তু আমাদের কমে না, ঠিক আছে। সেটা কিভাবে, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। চলো আমরা এক্সাম্পলটা দেখে নিই। বলা হচ্ছে যে ধরো এরকম একটা পাত্র রয়েছে, ঠিক আছে। এই পাত্রে যদি আমরা এখান থেকে F1 বল প্রয়োগ করি, কি বল প্রয়োগ করলাম, এখান থেকে F1, আর এখান থেকে যে বলটা বেরোলো সেই বলটা হলো F2। এবার বলা হচ্ছে যে এখানেও যা প্রেশার থাকবে, যখন F1 করছি এইখানেও যদি প্রেশার আমাদের P1 হয়, তাহলে এইখানেও প্রেশারটা আমাদের কি হবে, P1ই হবে। প্রেশারের চেঞ্জ হবে না, বলের চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ কি, দেখো প্রেশার ইজ ইকুয়াল টু আমাদের কি জানি, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এখন যদি প্রথম ক্ষেত্রে আমরা প্রেশার P1 অ্যাপ্লাই করি, আমরা কি বলছে, পাস্কালের ল বলছে যে ভাই এইখানে P1ই করলাম, মানে এইখান থেকেও যখন বেরোবে সেই P1ই আমাদের বেরোবে, প্রেশার কোনোভাবে নষ্ট হবে না, সেম প্রেশার আমাদের এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যেইটা অ্যাপ্লাই করলাম এখান থেকে সেম প্রেশার আমাদের সবসময় বেরোবে। তাহলে আমি কি বলতে পারি যে ভাই আমরা স্টার্টিংয়ে আমরা একটা সরু নলের মধ্যে, ধরো কথা রয়েছে এইখানে আমাদের যেটা রয়েছে P1 ইজ ইকুয়াল টু F1 বাই A1, তাই তো, F1 বাই A1। আমি দেখছি ভাই এখানে আমাদের কি হচ্ছে কেসটা, যে F1 যেটা P1টা কি, এই P1 বল অ্যাপ্লাই করেছি, A1টা কি আমাদের কম, প্রথম ক্ষেত্রে A1টা কি হচ্ছে আমাদের কম হচ্ছে। যেহেতু A1টা কম মানে কি, আমি বলছি আমি বেশি পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করতে পারছি, কি করছি, যে সরু যদি এই নলটা হয় আমি বেশি পরিমাণ প্রেশার অ্যাপ্লাই হচ্ছে, বল কিন্তু আমি F1ই দিচ্ছি, বল আমি F1 দিচ্ছি, কিন্তু আমি প্রেশারটা কি বেশি অ্যাপ্লাই হচ্ছে এই জায়গায়। এবার যখন আমি প্রেশার বেশি অ্যাপ্লাই হবে, তখন আমি কি করতে পারি, যে যেই বেশি প্রেশার অ্যাপ্লাই হলো সঙ্গে সঙ্গে যখন এইখান থেকে আসবে কি, এই বেশি প্রেশারটাই বেরোনোর চেষ্টা করবে, তাই তো, বেশি প্রেশারটা বেরোনোর চেষ্টা করবে। এবার যখন ধরো এইখান থেকে আমি যখন অ্যাপ্লাই করলাম আমাদের 10 পাস্কাল আমাদের এখান থেকে প্রেশার এখান থেকে গেল,
কি হলো 10 পাস্কাল প্রেশার গেল। ঠিক আছে, এবার কি তোমাকে আমি এক্সাম্পল দিয়ে তোমরা ভালো বুঝবে যে 10 পাস্কাল এখান থেকে আমাদের প্রেশার গেল, মানে আমি ধরলাম যে আমি 5 নিউটন বল অ্যাপ্লাই করেছি এখানে, 5 নিউটন বল অ্যাপ্লাই করেছি, সরি 5 নয়, এখানে ধরলাম আমি 20 নিউটন বল অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, আর এর ক্ষেত্রফল হলো 2 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হলো এর ক্ষেত্রফল। সেই জন্য এর প্রেশার যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা কি 10 পাস্কাল প্রেশার এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন এই প্রেশারটা যখন এইখানে আসবে, এইখানেও আমাদের প্রেশারটা কি সে বলছে কোনোভাবে নষ্ট হবে না, এইখানে এসে সে 10 নিউটনই থাকবে। কিন্তু যখনই 10 নিউটন প্রেশার সে বেরোবে, বেরোনোর ক্ষেত্রে কি এই 10 নিউটন যখন বেরোচ্ছে এখানে কি এখানে আমাদের এর পরিমাণ অর্থাৎ ক্ষেত্রফলটা কি, এখানে ধরো ক্ষেত্রফলটা আমাদের 20 হয়ে গেছে, কত হয়ে গেছে 20 আমাদের ক্ষেত্রফল হয়ে গেছে। ক্ষেত্রফলটা কত হয়ে গেছে আমি বলছি যে ভাই আমাদের এইখানে যখন এলো আমাদের এই সারফেস ক্ষেত্রফলটা 20 হয়ে গেছে। তাহলে এখন যদি প্রেশার আমাদের 10ই থাকতে হয়, দেখো প্রেশার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, প্রেশার বলে বলে বলাই হয়েছে যে প্রেশার কোনো নষ্ট হবে না, তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু আমরা জানি বল বাই আমাদের ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রেশার কি, প্রেশার বলছে আমাদের সেই 10ই থাকবে। এখন বলটা আমাদের কি, বলটা আমরা কত থাকবে জানি না, কিন্তু ক্ষেত্রফলটা আমাদের কি বাড়িয়ে আমরা 20 বানিয়ে ফেলেছি। তাহলে এই যে বলটা এলো সেই বলটা কি হলো 10 20 200 নিউটন। অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে আমি ভাই এখানে 20 নিউটন বল অ্যাপ্লাই করেছি আর এখানে মানে 20 নিউটন বল অ্যাপ্লাই করেছি আর এখান থেকে 200 নিউটন বল আমার অ্যাপ্লাই আমি পাচ্ছি, তাই তো। মানে আমি অল্প বল প্রয়োগ করে বেশি বল পাচ্ছি, আর এইটার উপরে অ্যাপ্লাই করে আমাদের হাইড্রোলিক প্রেস বা আমরা যেটাকে বলতে পারি হাইড্রোলিক ব্রেক, এগুলো সব কিছু আমাদের কিন্তু এখানে হাইড্রোলিক লিফট অর্থাৎ গাড়ি টাড়ি তোলার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো, অর্থাৎ অল্প আমি ভাই বল অ্যাপ্লাই করব। প্রেশার আমার কি হলো অল্প বল সরু জায়গা থেকে অ্যাপ্লাই করেছি, প্রেশার আমার যেইটা যাচ্ছে সেম প্রেশারের কারণে আমি বেশি পরিমাণ বল পাচ্ছি, তাই তো। বল আমি বেশি পাচ্ছি, কেন পাচ্ছি, কারণ এইখানে কি আমাদের যে ক্ষেত্রফল যেটা রয়েছে ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, তাই তো। আর ক্ষেত্রফল যত বাড়বে কি প্রেশারের পরিমাণ আমাদের কম রাখা মানে সেম রাখার জন্য আমাদের ক্ষেত্রফল যত বাড়ছে এই প্রেশার সেম রাখার জন্য ও কি করবে বলের পরিমাণটাও তত বাড়াতে থাকবে, তাই তো। সেই জন্য আমি দেখলাম এখানে 20 নিউটন বল অ্যাপ্লাই করে আমি 200 নিউটন বল পাচ্ছি। এর উপরেই কিন্তু আমাদের বেস করে সবকিছু আমাদের হাইড্রোলিক প্রেস বা এইসব কিছু আমাদের কাজ করে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা আমরা কি শিখবো, সেটা আমরা শিখবো যে এই প্রেশার যেটা রয়েছে প্রেশারের যে আমরা পাস্কাল বা এগুলো আমরা শিখছি, এই অ্যাটমসফিয়ারিক প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে আমাদের বায়ুমণ্ডলে যে প্রেশার সেটাকে দেখো এটিএম যেটাকে আমরা বলে থাকি অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটা হলো বায়ুমণ্ডলের প্রেশারের সঙ্গে সমান, যেটাকে আমরা কি লিখে থাকি যেটার মান হলো আমাদের 1.013 ইন্টু 10⁵ আমাদের কি হয়ে যায় নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, যেটাকে আমরা পাস্কাল লিখতে পারি, ঠিক আছে। 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, ঠিক আছে। এটাকে যদি এটা আমাদের কিসে, এটা হলো এসআই পদ্ধতিতে, আর সিজিএসে অনেক সময় জিজ্ঞেস করে যে সিজিএস পদ্ধতিতে এর এককটা কী হবে, সিজিএস এর একক হবে 1.013 ইন্টু 10⁻, আমাদের কী হয়ে যাবে 10⁻, কি 10⁶ আমাদের কি হয়ে যাবে ডাইন পার সেমি স্কোয়ার। কারণ কি, কারণ 1 পাস্কাল ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 পাস্কাল ইজ ইকুয়াল টু হলো 1 নিউটন পার মিটার স্কোয়ার হয়, আবার 1 পাস্কাল ইজ ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে যখন দেখবো সেটা হয়ে যাবে 10 ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে। এটা মনে রাখবে। তাহলে কি হলো যখন সিজিএস পদ্ধতিতে শুধু একটা পাওয়ার কি পয়েন্ট মানে একটা বাড়লো 10⁵ থেকে 10⁶, মানে 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কি অ্যাটমসফেরিক প্রেশারের দেখলাম। এছাড়াও চাপের আরও কি কি আছে, চাপের আরও যে এককগুলো আছে যে সেগুলো নিয়ে ইউনিটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখো যদি তোমাকে অনেক সময় বলা হয় বার চিহ্ন দিয়ে 1 বার ইজ ইকুয়াল টু কত, 1 বার, ঠিক আছে। 1 বার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 1 বার ইজ ইকুয়াল টু হলো 10⁵ কি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমি কি বলতে পারি, আমি এই যেটা রয়েছে এই আমাদের ফার্স্ট যেটা আমরা দেখলাম এইটাকে আমরা কি লিখতে পারি অ্যাটমসফিয়ারিক প্রেশারকে 1.013 এইটা এত বার আমরা লিখতে পারি কিন্তু, কারণ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 1 বার হয়, তাহলে আমরা লিখতে পারি এইটা 1 এটিএম ইজ ইকুয়াল টু বাড়তে বললে 1.013 ইন্টু 10⁻, 013 বার বা 1.013 ইন্টু 10⁵
পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, এটা বলতে পারি। এরপর আমাদের আরো যেটা আমরা জানি যে তাহলে মিলিবার মানে কি, নিশ্চয়ই পারবে তোমরা। তাহলে কি হবে, 1 মিলিবার যদি তোমাকে বলা হয় যে 1 মিলিবার কত, মিলিবার ইজ ইকুয়াল টু কি, মিলি সেন্টি ডেসি তারপরে বার, এটা হবে। অর্থাৎ 10⁻³ কমে যাবে, অর্থাৎ 10⁻²। আমাদের নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে পাস্কালও লিখতে পারো, ঠিক আছে। এগুলোকে একই নিউটন পার মিটার স্কোয়ার মানে কি আমাদের পাস্কাল হয়ে যায়, হ্যাঁ। এটা হয়ে গেল। আর একটা আমাদের যেটা আছে সেটা হলো 1 টর। কি হয়, 1 টর, যেটাকে TORR দিয়ে লিখে থাকি। 1 টর ইজ ইকুয়াল টু কত, 1 টর ইজ ইকুয়াল টু মনে রাখবে 133.8 পাস্কাল। কি 133.8 পাস্কালকে আমরা 1 টর বলে থাকি। এগুলো কি, এগুলো জাস্ট তোমরা 2-4টে মনে রাখলেই কিন্তু তোমাদের এইগুলো ইজিলি হয়ে যাবে। আর এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কিভাবে এলো, এর আমি ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। অ্যাটমসফেরিক প্রেসারে কিভাবে এই 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এটা এলো, সেই রিলেটেড ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো, কারণ ভিডিও না হলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভিডিওগুলোকে লাইক শেয়ার প্রত্যেকে করে দাও, দেখো লাইক এবং শেয়ার করো। আর যদি কারোর কোথাও প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, বা তোমাদের মনে হয় যে এইভাবে পড়ালে ভালো হয়, আমাদেরকে নিচে অবশ্যই কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে। প্রত্যেকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাদেরকে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স রিলেটেড, আমাদেরকে কিন্তু নিচে কমেন্টে তোমরা জানাতে পারো। ভিডিওগুলোকে লাইক শেয়ার করে দাও। আর লাইভ টেস্ট যেগুলো আমরা তোমাদেরকে নিচ্ছি, সেই লাইভ টেস্টগুলো প্রত্যেকে কিন্তু দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে লাইভ টেস্টগুলো থেকে দাও। আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। এছাড়া আমাদের সাথে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, ঠিক আছে, প্রত্যেকে। এবং ফেসবুক পেজ যেটা রয়েছে সেখানেও তোমরা প্রশ্ন আমাদেরকে কিন্তু করতে পারো, ঠিক আছে। আর আজ রাতেও কিন্তু তোমাদেরকে আবার আমাদের যখনই যেদিন যেদিন ক্লাসগুলো থাকবে লাইভ টেস্ট, সেগুলো কিন্তু প্রত্যেকে দেবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।